অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। এবং রিজওয়ানা যে বক্তব্য দিয়েছে, বক্তব্যের পর তাকে গ্রেফতার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। আজকে রেদওয়ানার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, সবকিছু ঊর্ধ্বে আমি একটা কথা বলবো, রেদওয়ানা নিজের ইচ্ছা নিজেই স্বীকার করেছেন সে শপথ ভঙ্গ করেছে। সেখানে সে স্পষ্ট করে চ্যানেল আই নিউজে বলতেছে যে আমি উগ্রবাদীদেরকে ক্ষমতায় আসতে দেই নাই। ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে নতুন এক মন্তব্য করে এখন তুমুল বিতর্কে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। একটি সাক্ষাৎকারের বক্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করছে এই মন্তব্যই নাকি নির্বাচনী কারচুপির বড় প্রমাণ। শুধু তাই নয়, তাদের দাবি এ ঘটনার সঙ্গে জড়িত উপদেষ্টাদের গ্রেপ্তার করে কঠোর বিচারের আওতায় আনা হোক। যে আমরা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। তাহলে কি সত্যি বড় কোনো গোপন তথ্য সামনে চলে এসেছে, নাকি বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে? বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে। ওনার কথার মধ্যে কোনোভাবে এটা ছিল না যে হ্যাঁ আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসলে তাদেরকে হারিয়ে দিয়েছি, এরকম কোনো বিষয় তার বক্তব্যের মধ্যে ছিল না। কিন্তু এই যে বিরোধী দল কথাটা শব্দটা ঢুকে পড়ার কারণে এত বড় কনফিউশন সৃষ্টি হয়েছে, এবং সেটা এমন পর্যায়ে গেছে যে জামায়াত ইসলামীর শীর্ষ পর্যায় থেকেও কিন্তু এটা রিয়াকশন দেখানো হয়েছে। আমি বলবো যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি, এবং এখানে আমি রেজওয়ানা আপার ইন্টেনশনের মধ্যে হয়তো ওই বলার ফাঁকের মধ্যে একটা মানে কি বলে ওভারল্যাপিং থাকতে পারে, কিন্তু আমি তার কথাটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি উনি কী বলতে চাচ্ছেন। ওনার কথার মধ্যে কোনোভাবে এটা ছিল না যে হ্যাঁ আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসলে তাদেরকে হারিয়ে দিয়েছি, এরকম কোনো বিষয় তার বক্তব্যের মধ্যে ছিল না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এতদিন ধরে যে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করে আসছিলেন, আজ সেই দাবির যেন এক প্রকার রাজসাক্ষী হয়ে উঠেছেন সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তার একটি মন্তব্যকে ঘিরেই এখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন উঠছে, সৈয়দা রেজওয়ানা হাসান ঠিক কী এমন বলেছেন যার কারণে আবারও ভোট কারচুপির অভিযোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে? আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শুধু রেজওয়ানা হাসান নয়, বরং তার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন আরও উপদেষ্টাদের কঠিন বিচারের দাবি জানাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। ভাইরাল হয়েছে, তিনি জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন মেইন স্ট্রিম রাজনীতির শক্তি হিসেবে পার্লামেন্টে তারা আসতে না পারে বলে সেই চেষ্টা করে তারা সমর্থ হয়েছে তাদেরকে সেই পার্লামেন্টে 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেইখানে 100কে থামিয়ে দিয়ে 68কে থামিয়ে দেওয়া হয়েছে। সেই ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা সেখানে ছিলেন। মূলত একটি মাত্র বক্তব্য, কখনো যেন জামায়াত মেইন স্ট্রিম বা মূল ধারায় আসতে না পারে, এই কথাটি বলার পর থেকেই বাংলাদেশের রাজনীতি যেন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। অনেকেই বলছেন এই একটি মন্তব্যের কারণেই এখন প্রশ্নের মুখে পড়েছেন সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা আরও কয়েকজন উপদেষ্টাকেও ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সৈয়দা রেজওয়ানা হাসানের সেই সাক্ষাৎকারটি যদি গভীরভাবে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় তিনি যে মন্তব্যটি করেছেন তা নির্বাচনের সময় দায়িত্বে থাকা একজন উপদেষ্টার মুখে অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়েছে। কারণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মূলত নিরপেক্ষভাবে দেশের দায়িত্ব নেওয়ার শপথ করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো একটি রাজনৈতিক দলের বিপক্ষে বা পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে সেটিকে অনেকেই উপদেষ্টার শপথ ভঙ্গ হিসেবে দেখছেন। ঠিক এমন মন্তব্যই করছেন জামায়াতে ইসলামীর উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা। অনেকে আবার বলছেন, যদি সৈয়দা রেজওয়ানা হাসান এই সাক্ষাৎকারটি না দিতেন, তাহলে হয়তো রাজনৈতিক ইতিহাসের একটি বড় বিতর্কিত অধ্যায় আড়ালেই থেকে যেত। কারণ তাদের মতে এই নির্বাচনের পেছনে নাকি ছিল একটি গভীর রাজনৈতিক পরিকল্পনা ও ষড়যন্ত্র। তারা প্রশ্ন তুলছেন, কিভাবে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় কোনো একটি দলকে পরিকল্পিতভাবে পরাজিত করার চেষ্টা করতে পারে। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব ছিল 3টি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা।
প্রথমত জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, দ্বিতীয়ত দেশের বিভিন্ন খাতে সংস্কার আনা এবং তৃতীয়ত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া। কিন্তু সমালোচকদের দাবি এই তিনটি গুরুত্বপূর্ণ কাজের কোনোটি তারা পুরোপুরি সফলভাবে সম্পন্ন করতে পারেনি। এখন আসা যাক নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো উঠছে সেই প্রসঙ্গে। অনেকেই বলছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা হওয়ার কথা ছিল ফুটবল খেলার মাঠে একজন নিরপেক্ষ রেফারির মতো, যেখানে রেফারি কোনো দলের পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে খেলাটি পরিচালনা করেন। কিন্তু এখন যে মন্তব্যটি রেজওয়ানা হাসান করেছেন তা থেকে অনেকেই ধারণা করছেন যে শুরু থেকেই নাকি একটি উদ্দেশ্য ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামকে দেশের মূলধারার রাজনীতি বা মেইন স্ট্রিম পলিটিক্স থেকে দূরে রাখা। এছাড়াও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের প্রসঙ্গে উঠে এসেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী খলিলুর রহমানের নামও, যিনি পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এখানেও প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকা অবস্থায় তিনি কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করে পরে মন্ত্রিত্বের পদ লাভ করলেন। অনেকের মতে এই ঘটনাটি থেকেই বোঝা যায় যে অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকর্তা হয়তো গোপনে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন। এ কারণেই অনেক বিশ্লেষক বলছেন ভোটের অনেক আগেই প্রশাসন ও মিডিয়াকে ব্যবহার করে একটি পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, যাতে কিছু দলের জনসমর্থন পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া যায়। রাজনৈতিক ভাষায় এই ধরনের পরিকল্পনাকেই অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে থাকেন। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাবি করছেন সৈয়দা রেজওয়ানা হাসানের নেতৃত্বাধীন উপদেষ্টারা ঠিক এমন কাজই করেছেন এবং সেই কারণেই তারা এখন তার কঠিন বিচারের দাবি জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। জামায়াতের নেতাকর্মীরা আরও একটি উদাহরণ তুলে ধরছেন। তারা বলছেন নির্বাচনের ঠিক আগে তাদের দলের আমিরের এক্স বা টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং সেখানে নারীদের নিয়ে আপত্তিকর ও উস্কানিমূলক কিছু পোস্ট দেওয়া হয়। তাদের দাবি এটি কোনো সাধারণ হ্যাকার করেনি, বরং এটি ছিল একটি পরিকল্পিত কাজ যার মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তাদের মতে এটিও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা অংশ। তবে এই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার এবং মানুষের হাতে মোবাইল ফোন থাকার কারণে অনেক ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক সাংবাদিকও নির্বাচনের সময় বিশেষ সতর্ক ছিলেন, ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ভোট কারচুপির অভিযোগের ভিডিও ও তথ্য প্রকাশ পেয়েছে। শুধু জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাই নয়, বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। অনেকেই বলছেন যে এলাকায় যে রাজনৈতিক দলের প্রভাব ও জনসমর্থন বেশি ছিল সেখানে সেই দলের নেতারাই নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। তবে অনেক বিশ্লেষকের মতে হাতে গোনা কয়েকটি আসন ছাড়া দেশের বেশিরভাগ জায়গায় মোটামুটি সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অবশ্য মনে করেছিলেন নির্বাচনের আগে তাদের জনসমর্থন দেখে তারা বিপুল সংখ্যক আসনে জয়ী হবেন, কিন্তু অনেকের মতে অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের কিছু কর্মকাণ্ড তাদের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে। এর মধ্যে অন্যতম ছিল দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুরের ঘটনা। অনেকেই মনে করেন যারা এদেশে ইসলাম প্রচার করেছেন সেই ওলি আউলিয়াদের মাজারে হামলার ঘটনায় দেশের অনেক মানুষ ক্ষুব্ধ হয়েছেন এবং এর প্রভাবও রাজনৈতিকভাবে পড়েছে। ফলে অনেক জায়গায় জামায়াতের ভোট কমে যাওয়ার পেছনে এই ঘটনাগুলো ভূমিকা রাখতে পারে। তবে সব বিতর্কের কেন্দ্রে রয়েছে সৈয়দা রেজওয়ানা হাসানের সেই মন্তব্য। এই বিতর্ক ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তার বক্তব্যে আমরা বলতে তিনি কোনো রাজনৈতিক দলকে বোঝাননি, বরং নারীদের বোঝাতে চেয়েছেন। তার দাবি যেহেতু জামায়াতে ইসলামীর অনেক বক্তব্য নারীদের অধিকারের বিপক্ষে ছিল, তাই একজন নারী হিসেবে তিনি নারীদের দৃষ্টিকোণ থেকেই সেই কথা বলেছেন। তবে অনেকেই বলছেন যদি ভবিষ্যতে সঠিক তদন্তের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন, তাহলে অবশ্যই তাদের আইনের আওতায় এনে কঠোর বিচার করা উচিত। কারণ 2024 সালের জুলাই আন্দোলনের পর দেশের মানুষ আশা করেছিল একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করে দেশ ও জাতির সেবা করার সুযোগ দেবে। এতদিন অনেকেই মনে করতেন যে নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, কিন্তু নতুন এই মন্তব্যের পর যদি সত্যিই কোনো গোপন তথ্য সামনে আসে তাহলে বিষয়টি অবশ্যই তদন্ত করে সত্য উদ্ঘাটন করা প্রয়োজন। প্রিয় দর্শক, এখনও পর্যন্ত সুস্পষ্ট প্রমাণ ছাড়া ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এই বিষয়টি নিয়ে আলোচনা এখন দেশ জুড়ে চলছে। আপনি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়টি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।